আজকের যুগে আমরা মনে করি গুগল, অ্যাপেল বা অ্যামাজন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোম্পানি। এদের কাছে এত টাকা আছে যা অনেক দেশের মোট জিডিপির চেয়েও বেশি। কিন্তু ভাবুন তো, অ্যাপেল বা গুগলের কি নিজস্ব কোনো সেনাবাহিনী আছে? তারা কি চাইলেই কোনো দেশকে আক্রমণ করে দখল করতে পারে? পারে না। কিন্তু আজ থেকে প্রায় ৪০০ বছর আগে লন্ডনের এক ছোট্ট অফিসে জন্ম নিয়েছিল এমন এক কোম্পানি যারা শুধু ব্যবসাই করেনি, বরং নিজস্ব সেনাবাহিনী তৈরি করে বিশ্বের সবচেয়ে ধনী ভূখণ্ড ভারতবর্ষ দখল করে নিয়েছিল। এটি কোনো দেশের গল্প নয়, এটি ইতিহাসের প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর কর্পোরেট মাফিয়ার গল্প। এরা মশলা কিনতে এসে পুরো মহাদেশের মালিক হয়ে বসেছিল। আজ আমরা জানবো ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান, তাদের নিষ্ঠুর শাসন এবং পতনের সম্পূর্ণ ইতিহাস। আপনারা দেখছেন আর্থ কথা। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। সাল ১৬৩১ ডিসেম্বর, লন্ডনের কয়েকজন ধনী ব্যবসায়ী বা মার্চেন্ট মিলে ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের কাছে গেলেন। তাদের আবদার, তারা ইন্ডিয়া বা পূর্ব এশিয়ায় গিয়ে ব্যবসা করতে চায়। রানী তাদের একটি রিয়েল চার্টার বা অনুমতিপত্র দিলেন। জন্ম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির। শুরুতে এদের উদ্দেশ্য দেশ দখল করা ছিল না। এদের টার্গেট ছিল স্পাইস বা মশলা। সেই সময় ইউরোপে গোলমরিচ, লবঙ্গ, দারচিনির দাম খুবই বেশি ছিল, সোনার চেয়েও বেশি। কিন্তু ভারতে ঢোকা অত সহজ ছিল না, কারণ তখন ভারত শাসন করছে মোগলরা। ১৬০৮ সালে কোম্পানির প্রথম জাহাজ সুরাটে পৌঁছায়। কিন্তু আসল খেলা শুরু হয় ১৬১৫ সালে। ব্রিটিশ কূটনীতিক স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। তিনি সম্রাটকে প্রচুর উপহার দেন এবং তার পায়ে পড়ে ব্যবসার অনুমতি চান। জাহাঙ্গীর ভেবেছিলেন এরা সাধারণ বণিক, সামান্য একটু জায়গা দিলে ক্ষতি কি। তিনি তাদের সুরাটে ফ্যাক্টরি বানানোর অনুমতি দিলেন। মনে রাখবেন, সেই আমলে ফ্যাক্টরি মানে কারখানা ছিল না, ছিল গোডাউন বা গুদাম ঘর। কিন্তু এই গুদাম ঘরগুলোই ধীরে ধীরে দুর্গে পরিণত হতে থাকে। মাদ্রাজ, বোম্বে এবং সবশেষে তারা নজর দেয় মোগল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ বাংলার দিকে। ১৭৫৬ সাল, বাংলার মসনদে তখন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। তিনি বুঝতে পেরেছিলেন ইংরেজরা ব্যবসার নামে দুর্গ বানাচ্ছে। তিনি তাদের আটকাতে চাইলেন। কিন্তু কোম্পানি তখন আর শুধু কোম্পানি নেই, তারা রাজনীতির ভেতরে ঢুকে গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চতুর অফিসার রবার্ট ক্লাইভ বুঝতে পারলেন যুদ্ধ করে সিরাজকে হারানো অসম্ভব, তাই তিনি বেছে নিলেন ষড়যন্ত্রের পথ। ইতিহাসের বইয়ে আমরা পড়ি পলাশির যুদ্ধের কথা, কিন্তু আধুনিক ঐতিহাসিকরা বলেন ওটা যুদ্ধ ছিল না, ওটা ছিল একটা বিজনেস ডিল। বাংলার প্রধান সেনাপতি মির্জাফর এবং তৎকালীন সময়ের বিশ্বের অন্যতম ধনী ব্যাংকার জগৎ সেটের সাথে রবার্ট ক্লাইভ গোপন চুক্তি করলেন। টাকার বিনিময়ে বাংলা বিক্রি হয়ে গেল। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশির প্রান্তরে যা হলো তা প্রহসন ছাড়া আর কিছুই নয়। নবাবের বিশাল সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো আর ক্লাইভের সামান্য বাহিনী জিতে গেল। সেই দিনটিই ছিল ভারতের পরাধীনতার আনুষ্ঠানিক শুরু। পলাশির যুদ্ধের পর কোম্পানি যা শুরু করলো তাকে ইতিহাসবিদরা বলেন দ্য গ্রেট লুট অফ বেঙ্গল। ১৭৬৫ সালে কোম্পানি মোগল সম্রাটের কাছ থেকে দেওয়ানি বা খাজনা আদায়ের অধিকার কেড়ে নিল। অর্থাৎ শাসন করবে নবাব, কিন্তু টাকা তুলবে কোম্পানি। এর ফলাফল হলো ভয়াবহ। ১৭৭০ সাল, অনাবৃষ্টিতে ফসল হলো না, কিন্তু কোম্পানির ট্যাক্স আদায় থামলো না। তারা জোর করে কৃষকদের কাছ থেকে শেষ সম্বলটুকুও কেড়ে নিল। ফলাফল ৭৬-এর মন্বন্তর। বাংলার ১/৩ মানুষ না খেয়ে মারা গেল। প্রায় ১ কোটি মানুষ নিশ্চিহ্ন হয়ে গেল। অথচ সেই বছরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের রেকর্ড পরিমাণ লভ্যাংশ পাঠিয়েছিলেন। বাংলার তাঁত শিল্প ধ্বংস করে দেওয়া হলো। বলা হয় বাংলার লুটের টাকাতেই ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব সফল হয়েছিল। ভারত গরিব হতে থাকলো, ব্রিটেন ধনী হলো। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। ১০০ বছর ধরে শোষণ করার পর ১৮৫৭ সালে বারুদের স্তূপে আগুন জ্বলে উঠল। সিপাহী বিদ্রোহ, হিন্দু মুসলিম সৈন্যরা এক হয়ে কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধরল। যদিও ব্রিটিশরা নৃশংসভাবে এই বিদ্রোহ দমন করেছিল, কিন্তু লন্ডনে বসে থাকা ব্রিটিশ সরকার বুঝতে পারল একটি প্রাইভেট কোম্পানির পক্ষে আর এত বড় দেশ চালানো সম্ভব নয়। কোম্পানি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাল ১৮৫৮, ব্রিটিশ পার্লামেন্ট আইন পাস করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত ঘোষণা করলো। ভারতের শাসনভার চলে গেল সরাসরি ব্রিটিশ রানীর হাতে। একটি কর্পোরেট মাফিয়ার শাসনের অবসান হলো, কিন্তু পরাধীনতার শিকল রয়ে গেল আরো ৯০ বছরের জন্য। আজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই, কিন্তু ইতিহাস আমাদের শেখায় যখনই ব্যবসার সাথে রাজনীতি মিশে যায় তখন সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল না, এটি ছিল ইতিহাসের এক শিক্ষা, যেটা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা রক্ষা করা কতটা জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে।